স্টাডি মেড সিম্পলের পক্ষ থেকে বিএ থার্ড সেমিস্টার অনার্স ও এমডিসি ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এলাম তাদের বাংলা বিষয়ের সাজেশান। 100% অবশ্যই কমন আসবে এরকম সাজেশান এবং তার বিস্তারিত আলোচনা এবং কোন প্রশ্নগুলো তোমরা বিশেষ করে পড়বে এবং তোমাদের যেহেতু সিলেবাসটা অনেক বড়, কোন কোন চ্যাপ্টার তোমরা বাদও দিতে পারবে সেই নিয়ে বিস্তারিত আমাদের আলোচনা হবে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া হবে। যেহেতু তোমাদের সামনেই পরীক্ষা, আমি আর তোমাদের প্রশ্ন উত্তর ফেলে রাখছি না, অর্থাৎ অন্যান্য চ্যানেলে কেবলমাত্র যে প্রশ্ন দিয়ে দিচ্ছে উত্তর তোমাদের যেখান দিয়ে ইচ্ছে করতে হবে, আমি সেই অসুবিধার কথা মনে রেখে আমি তোমাদের জন্য উত্তর সহ ফ্রি পিডিএফও নিয়ে আসছি, যেটি তোমরা সহজেই ডাউনলোড করে নিতে পারবে। বা কোনো অসুবিধা হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9883286714 আমাকে জানাবে, আমি তোমাদেরকে ফ্রি পিডিএফ প্রোভাইড করব। আর দেখতে থাকো, আমি প্রত্যেকটা ইউনিটই দেবো। যেহেতু তোমাদের সিলেবাসটা অনেক বড়, তাই সম্পূর্ণ সিলেবাসটা একটা ভিডিওতে দিতে গেলে অনেক বড় হয়ে যাবে, তাই আমি ইউনিট অনুযায়ী দিচ্ছি। আজ আমি তোমাদেরকে দিচ্ছি ইউনিট 1-এর ইম্পর্টেন্ট প্রশ্ন, তার অ্যান্সার এবং সুন্দর করে আলোচনা করে দিচ্ছি। যে আলোচনা শুনলে তুমি বুঝতে পারবে যে একটা বড় প্রশ্ন সংক্ষিপ্তভাবে কিভাবে আমি বলেছি, আর সেইগুলো মাথায় রাখলেই তুমি ওইটা অনায়াসেই বড় করে লিখতে পারবে এবং খুব ভালো নাম্বার পাবে। হ্যাঁ, তাই তোমাদের সাপ্লি পাওয়ার তো কোনো চিন্তাই করার কোনো কথাই নেই, প্রচুর নাম্বার পাবে, খুব ভালো রেজাল্ট হবে। চলে আসো আমাদের কম্পিউটার স্ক্রিনে, যেখানে আমি প্রতিটি প্রশ্ন ধরে ধরে বুঝিয়ে দিয়েছি। খুব ভালো করে শোনো, বোঝো, উত্তরগুলো রেডি করো এবং প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো। চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। দেখতে পাচ্ছ 2025 বেঙ্গলি অনার্স এমডিসি থার্ড সেমিস্টার সাজেশন, অ্যান্সার এবং আলোচনা। আমি আজকে তোমাদের মডিউল 1 দেবো বলেছি। মডিউল 1-এ আছে তোমাদের গদ্য আর প্রবন্ধ, 15 নম্বরের প্রশ্ন থাকবে যেগুলি। তার মধ্যে আমি পাশে দেখো লিখে রেখেছি কোনটা এমডিসির ক্ষেত্রে ইম্পর্টেন্ট আর কোনটা অনার্সের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। যেমন বাংলা গদ্যের উদ্ভব ও ক্রমবিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান, এটা যাদের অনার্স আছে তাদের ক্ষেত্রে 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, আর যাদের এমডিসি আছে তাদের জন্য 15 নম্বরে ইম্পর্টেন্ট। রাজা রামমোহন রায়ের সাহিত্য ভাবনা এবং তাকে আধুনিক বাংলা গদ্যের জনক বলা হয় কেন, এটা দুজনের ক্ষেত্রেই, অনার্স এবং এমডিসি দুজনের ক্ষেত্রেই 15 মার্কসে ইম্পর্টেন্ট। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনার্সের জন্য 15 মার্কসে ইম্পর্টেন্ট, আর যেটি অনার্সের 15 নম্বরে ইম্পর্টেন্ট হবে এমডিসি মনে রাখবে 5 মার্কসের হবে। বাংলা গদ্য চর্চার ক্ষেত্রে শ্রীরামপুর মিশনের অবদান, অনার্স আর এমডিসি এবছর ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবার জন্য, 15 মার্কসে এটা আসবে ধরেই নাও। আর বাংলা গদ্য সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব বিচার করো। পাবন্দিক হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের সংক্ষিপ্ত পরিচয় দাও, এগুলো একটু কম ইম্পর্টেন্ট। এবার এখান থেকে তোমাদের 5 মার্কসে যেগুলো করতে হবে সেটা হুতম প্যাঁচার নকশা, অক্ষয় কুমার দত্তের গদ্যরীতি, প্যারীচাঁদ মিত্রের গদ্য শৈলী, আলালের ঘরের দুলাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুদ্ধদেব বসুর প্রবন্ধ আর প্রমোদ চৌধুরীর অবদান 5 মার্কসের জন্য। এবার মডেল 2 এবং 3টা আমি এখন আলোচনা করছি না, এর পরবর্তী ভিডিওতে সেটা আলোচনা করব। আমি আগেই বলেছি যে তোমাদের প্রশ্নগুলি ধরো ফোর্ট উইলিয়াম কলেজ তোমাদের 15 মার্কসে আসবে। এবার এই 15 মার্কসের জন্য তোমরা কিরকম ভাবে তৈরি হবে, ধরো এখানে 15 মার্কসে একটা বড় প্রশ্ন লিখতে গেলে প্রায় 750 থেকে 800 ওয়ার্ড লিখতে হবে। যেমন এই প্রশ্নটি আমি লিখে দিয়েছি, কলেজের ঐতিহাসিক গুরুত্ব। এবার যদি আমি বলি যে তুমি মনে রাখবার জন্য কি করবে, তাহলে আমি সংক্ষেপে একটু বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরো তোমরা লিখবে যে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান বলতে গেলে আগে মূল কথা বলবে। মূল কথাটা কি? মূল কথা হচ্ছে 1800 সালে স্থাপিত এই কলেজ বাংলা গদ্যের একটি গবেষণাগার বা নার্সারি। এইটা বলার পরেই তোমরা চলে আসবে কেরি সাহেবের যে কৃতিত্ব, সেই কেরি সাহেবের কৃতিত্বের কথা বলবে, যে কেরি সাহেব কি করেছিলেন। উইলিয়াম কেরি ছিলেন একজন তো দক্ষ পণ্ডিত, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রামরাম বসু, এনাদের উদ্যোগে তিনি তৈরি করেন পাঠ্য বই লেখা। তার প্রথম বই রামরাম বসুর রাজা প্রতাপাদিত্য চরিত, যেটি 1801 সালে প্রকাশিত হয়, এটিই প্রথম মৌলিক গদ্য বই। তারপরে যেটা আলোচনা করবে সেটি হচ্ছে এখানে যে লেখাগুলো, তার শৈলীগুলো কেমন। যেমন কেরির কথোপকথনে আমরা সাধারণ মানুষের মুখের ভাষায় জানতে পারি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্করের প্রবোধ চন্দ্রিকা থেকে আমরা সংস্কৃত সাধু ভাষা বলতে জানি, এরকম। তারপরে তুমি একটু ঐতিহাসিক গুরুত্বের কথা মনে রাখবে, যে গদ্যকে কেবল ধর্মপ্রচার থেকে মুক্তি দিয়ে ইতিহাস, জীবনী ও পাঠ্যপুস্তকের ভাষায় পরিণত করা হয়। এই রকম কয়েকটা পয়েন্টস মাথায় রাখবে, এবং তারপরে তুমি বানিয়েই লিখতে পারবে। তারপরে ধরো আমি দিয়েছি রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের ক্ষেত্রে তোমাকে বলতে হবে যে তিনি গদ্যকে
একদম তর্কের হাতিয়ার এবং যুক্তিবাদের বাহন করেছিলেন। 1815 খ্রিস্টাব্দে তিনি বেদান্ত গ্রন্থ লেখেন এবং সেটা দিয়েই তার শুরু হয়। তাতেই ছিল প্রথম গম্ভীর ও দার্শনিক বিষয় গদ্য লেখা। সমমরণ বিষয়ক যে তিনি সংবাদ লিখেছেন, তাতে তিনি কিছু প্রশ্ন উত্তর পদ্ধতিতে যুক্তিনিষ্ঠ গদ্যকে তৈরি করেছেন। বিদ্যাসাগর তাকে বলে থাকেন জনক, কারণ তিনি প্রথম গদ্যকে কেবল গল্প না রেখে তা দর্শন, বিজ্ঞান ও রাজনীতির অন্যতম ভাষা হিসেবে তিনি পরিগণিত করেছিলেন। এইরকম মেন বিষয়গুলোকে মাথায় রাখবে। তাহলে এখানে তোমায় মনে রাখতে হচ্ছে রামমোহনের সাহিত্যিক ভাবনা, তার গদ্যের ধরনটা কেমন, তার যে যুক্তি সেইটা বলবে, আর কেন তিনি বাংলা গদ্যের জনক সেটা তুলে ধরবে। এরপরেই যেটা ভেরি ইম্পর্টেন্ট, বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে প্রথম যথার্থ শিল্পী। রামমোহনের গদ্যের হাত যেটা যে কাঠামো যেটা তিনি তৈরি করেছিলেন, বিদ্যাসাগর তাকে রক্ত মাংস ও সৌন্দর্য যোগ করেন, এটা অবশ্যই বলবে। তারপরে বলবেন যে বিদ্যাসাগর প্রথম বাংলা গদ্যে কমা, সেমিকোলন, দাড়ি ঠিকমতো ব্যবহার করে, ফলে বাক্য পড়া অনেক সহজ হয়। তারপর তিনি সংস্কৃত ও বাংলা শব্দের এমন সমন্বয় করেন যে গদ্য পড়লে মনে হয় যেন গান শুনছি, অর্থাৎ এতই ধ্বনি মাধুর্য। তার উল্লেখযোগ্য কাজগুলো বলবে, যেমন বেতাল পঞ্চবিংশতি, যেটা গদ্যের জড়তা মুক্তি হয়েছে, সীতার বনবাস, সেখানে করুণ রসের শ্রেষ্ঠ গদ্য। রবীন্দ্রনাথের মতে বিদ্যাসাগর প্রথম বাংলা গদ্যকে একটি সুশৃঙ্খল কলা বা আর্টে পরিণত করেছিলেন। এই বিষয়গুলো মাথায় রেখে এবার বাড়িয়ে বাড়িয়ে দেবে। এরপর যেটা ভেরি ইম্পর্টেন্ট আরেকটি প্রশ্ন, শ্রীরামপুর মিশনের অবদান। এখানে তোমাকে আগে বলতে হবে যে ছাপাখানা ও সংবাদপত্রের মাধ্যমে গদ্যকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয় যারা, তার প্রধান উদ্যোগ শ্রীরামপুর মিশনের। 1800 সালে পঞ্চানন কর্মকারের তৈরি ধাতব হরফে প্রচুর বই ছাপা শুরু হয়, তার ফলে বই সস্তা ও সহজলভ্য হয়, এটি বলবে। এরপর লিখবে যে এখানে কেরি সাহেবের কাজ কি। কেরি সাহেবের কাজের মধ্যে আগেই বলবে যে বাইবেলের অনুবাদ করে, এবং সমাচার দর্পণ যেটা প্রথম সংবাদপত্র, দিগদর্শন প্রথম সাময়িকী, এগুলো সবই কিন্তু শ্রীরামপুর মিশনের উদ্যোগেই তৈরি হয়। অভিধান ও ব্যাকরণ তৈরি করে তারা গদ্যের বানান আর গঠনকেও ঠিক করে দেন, সেটাও তুমি ভালো করে বলবে। গদ্য পুঁথির খাতা থেকে বেরিয়ে সাধারণ মানুষের খবরের কাগজে জায়গা করে নেয়, সেটাও এদের অবদান। এই হচ্ছে আমি মেনলি বড় কোশ্চেন দিয়েছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুরেরও অবদান তোমাকে পড়তে হবে, খুব বেশি ইম্পর্টেন্ট না হলেও ভালোই পড়তে হবে। এখানে তুমি প্রধান যে রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব সেইগুলো একটু বলবে, যে তিনি কি ধরেছিলেন। তিনি কেবল তো কবি নন, প্রবন্ধের মাধ্যমে তিনি ধর্ম, রাজনীতি, শিক্ষা, সমাজ, বিজ্ঞান প্রভৃতি বাংলার চিন্তার জগৎ তিনি বদলে দিয়েছিলেন। প্রাচীন সাহিত্য ও সাহিত্যিক গ্রন্থে তিনি শিখিয়েছেন কিভাবে সাহিত্যের গভীরে গিয়ে রস আস্বাদন করতে হয়। স্বদেশী সমাজ বা সভ্যতার সংকটের মতো প্রবন্ধে তিনি সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবতাবাদের কথা বলেছেন। আবার তোতা কাহিনীর মতো রচনায় তিনি পুঁথিগত শিক্ষার চেয়ে প্রকৃতি ও আনন্দের মাধ্যমে শিক্ষার ওপর জোর দিয়েছেন। তিনি সাধু গদ্যকে যেমন গাম্ভীর্য দিয়েছেন, তেমনি প্রমোদ চৌধুরীর প্রভাবে চলিত গদ্যকে করেছেন ক্ষুরধার ও আধুনিক। রবীন্দ্রনাথের প্রবন্ধ যুক্তি আর কবিত্বের এক অপূর্ব মিশেল, যা আধুনিক বাঙালির মনন তৈরির প্রধান কারিগর। এটার পরে আমি চলে এসেছি 5 মার্কসে। 5 মার্কসের আলোচনার ক্ষেত্রে হুতম প্যাঁচার নকশা, সেখানে তুমি তুলে ধরবে যে হুতম প্যাঁচার নকশায় সমকালীন যে সমাজচিত্র, তখনকার কলকাতার বাবু যে কালচার, হ্যাঁ, তারপর হুজুক, ভণ্ডামি, চড়ক রথের মতো উৎসবের আড়ালে থাকা অবক্ষয়ের যে বাস্তব ছবি সেটা বলবে। তারপরে বলবে প্রথমবার কলকাতার খাঁটি মৌখিক ভাষা বা হুতমি বাংলাকে সাহিত্যের মর্যাদা দেওয়া, এতে কিছু ব্যঙ্গ আর শ্লেষের ধার ছিল মারাত্মক, সেটা তুলে ধরবে। তারপরেই দেওয়া হয়েছে অক্ষয় কুমার দত্তের গদ্যরীতি। অক্ষয় কুমার গদ্যরীতি বলতে গেলে তার গদ্যে আবেগের জায়গা নেই, আছে যুক্তি আর বিজ্ঞান, সেটা তুলে ধরবে। বাংলায় বিজ্ঞানের কথা বলার জন্য তিনি বহু নতুন শব্দ তৈরি করেছে, সেটা অবশ্যই বলবে। তার গম্ভীর, নিরাসক্ত এবং তথ্যনিষ্ঠ গদ্যরীতির কথা অবশ্যই তুলে ধরবে।
তারপর যাবে পেয়ারচিত মিত্র। পেয়ারীচাঁদ মিত্রের প্রধান কাজ হচ্ছে আলালি ভাষা, সংস্কৃত পণ্ডিতি ভাষার বদলে সাধারণ মানুষের ঘরোয়া ভাষাকে অর্থাৎ চলিত ভাষাকে তিনি প্রাধান্য দিয়েছেন। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক সামাজিক আখ্যান। কিন্তু ঠক চাচার মতো রক্ত মাংসের চরিত্র সৃষ্টি করে তিনি গদ্যকে সজীব করে তুলেছিলেন। এরপর বুদ্ধদেব বসুর সম্বন্ধে বলতে গেলে তোমার মনে রাখতে হবে, তুমি বলবেন যে তার প্রবন্ধ পড়লে মনে হয় তিনি পাঠকের সাথে মুখোমুখি বসে আড্ডা দিচ্ছেন বা গল্প করছেন। আধুনিক কবিতার ব্যাখ্যা এবং পরিশীলতা, নান্দনিক রুচি যদি তৈরি হয়, সেই সেই গদ্যকে যদি কেউ তৈরি করেন অবশ্যই তার নাম হবে বুদ্ধদেব বসু। প্রমোদ চৌধুরী বা বীরবল, সবুজপত্র পত্রিকার মাধ্যমে তিনি চলিত ভাষাকে সাহিত্যের প্রধান ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার গদ্য ইটে শান দেওয়া তলোয়ারের মতো তীক্ষ্ণ, তাতে কোনো বাড়তি মেদ নেই, আছে শুধু বুদ্ধির ঝিলিক। এই যে আমি সংক্ষেপে ব্যাখ্যা করে দিলাম, এগুলো মন দিয়ে শুনবে, তাহলেই বড় কোশ্চেন লিখতে পারবে। আশা করি তোমাদের এই ইউনিট 1টা ভালোই লাগলো। এর পরের দিনই আমি আনছি ইউনিট 2 এবং ইউনিট 3। তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আর যদি অসুবিধা হয় তো আমি তো পিডিএফ দিচ্ছি, ফ্রি পিডিএফ, সেটা ডাউনলোড করে নিও। ঠিক আছে, সকলের পরীক্ষা খুব ভালো হবে এই আশা করে আমার ভিডিও শেষ করলাম।